ওরা বলতো আমাদের না ব্যালকনিতে অনেকগুলো গোলাপ গাছ আছে, ওখানে ফুল ফুটলে আপনি যখন সুস্থ হবেন আপনাকে নিয়ে গিয়ে ওখানে ছবি তুলবেন। আখি শুধু শরীরটাই পুড়ে গেছিল নাকি ওটার সাথে মনে একটা অংশ পুড়ে গেছিল? এখন আমার যে বন্ডিং বা কানেকশনের যে ফিলিংসটা এখন আমার নিজের মধ্যে তৈরি হয়েছে না, ওটা সবার মধ্যেই যেন এক সুতায় গাঁথতে পারি। বাংলাদেশের ডাক্তাররা খারাপ, বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা ভালো না। সেবা যেটা দেওয়া উচিত আসলে একজন ডক্টরের, সেই সেবাটাই আমি আসলে ওনাদের সবার কাছ থেকে পাই। কোন আগুনটা বেশি গরম, এই আগুনটা নাকি মিডিয়ার আগুনটা? একজন অভিনেত্রীর জন্য আমাদের এই মিডিয়াটা কতটুকু নিরাপদ? একদম ন্যূনতম যেই জিনিসটা ভেবে আমরা কথা বলি সেই জায়গার মধ্যে মনে হয় না মানে এর চেয়ে নিরাপদ আর কোনো জায়গা হতে পারে। সংসার না মিডিয়া, আমি যদি সংসার ঠিকভাবে ভালো না বাসতে পারার যন্ত্রণাটা কতটুকু? আমার কাছে এই মুহূর্তে মনে হয় অনেক বেশি। আখি ঠিক হওয়া উচিত, কারণ ও প্রতিদিন যখন এই হাতটাকে মেকআপ দিয়ে শুট করতে যাবে সেটা কতটুকু কষ্টের সেটা নিশ্চয়ই আপনারা সব অ্যাক্টর এবং অ্যাক্ট্রেসরা জানেন। আমাদের পরিবারের একজনের যখন গায়ে আগুন লাগে সেটা আমাদের সবার গায়ে আগুন লাগে, এবং সেটাকে ঠিক করার দায়িত্ব আমাদের সবার হওয়া উচিত। নিজেকে চিনুন, নো ইয়োরসেলফ। কিন্তু নিজেকে চেনার মতো এই কঠিন কাজটা আমরা আসলে কয়জন করতে পেরেছি? আমাদের চারিপাশে রাষ্ট্র, সমাজ, সংস্কৃতি, বিভিন্ন অঙ্গনে যে সকল মানুষ বিচরণ করে তাদেরকেই বা আমরা কতটুকু চিনি? এরকম কিছু গুণী মানুষকেই চেনার এবং জানার চেষ্টা করব আমাদের কেএইচকে ভিউ ফাইন্ডার শোতে। চলুন তেমনই একজন মানুষকে আজকে সবাই মিলে চেনার এবং জানার চেষ্টা করি। আগুনের ফুলকি থেকে নতুন জীবনে ফিরে আসা, এই যে ফিরে আসা একদম একটা জ্বলন্ত আগুনের কুণ্ডলী থেকে, এর পরের এই নতুন জীবনটা কেমন? আমি তো ভালোই যাচ্ছে বলবো, কারণ খারাপটা এখন আমি আর চিন্তা করি না। কারণ আমি ভাবি যেইটা হয়ে গেছে ওর চেয়ে মনে হয় না খারাপ আমার জীবনে এই পর্যন্ত কোনো কিছু হয়েছে, আর আল্লাহ মাফ করুক আর কখনো ঘটুক আমি চাইও না। তো আমার সবকিছু আল্লাহর রহমতে ভালোই যাচ্ছে এখন। ওই দিন কি যা হয়েছিল থেকে আখির শুধু শরীরটাই পুড়ে গেছিল নাকি ওটার সাথে মনের একটা অংশ পুড়ে গেছিল? কি হয়েছিল ওই দিন? ওদের আসলে ওয়াশরুমের মধ্যে একটা বুম, মানে একটা শুটিং হাউসের ওয়াশরুম। হ্যাঁ, মানে ওইখানে হচ্ছে যে হয়তো গ্যাস আর ওই আমি যেটা দিছিলাম একটা হচ্ছে যে অ্যাডজাস্ট ফ্যানের তার একটু খোলা ছিল, হয়তো ওখান থেকে কোন একটা শর্ট সার্কিটে মানে ওখানে আগুন হয়ে যায়। তো মিথেন গ্যাস জমে যেটা, হ্যাঁ হ্যাঁ গ্যাস ওইটাই হয়তো ওখানে, কারণ আগুনটা না দাউ দাউ ছিল না, ওই আমরা বললাম না ফুটকির মতো ছিল। হ্যাঁ মানে একটা ওই গ্যাসের চুলায় যেরকম আমরা ব্লু টাইপের আগুন দেই না, পুরোটা বক্স আমি আগুনের ভেতরে, ওইটা বুঝে উঠতেই মানে 5-10 সেকেন্ডের মধ্যেই হচ্ছে ওই ব্লাস্ট হইলো। আমার যখন জ্ঞান ফিরে কয়েক সেকেন্ডের পরেই আমি দেখি যে আমার হাফ বডি বাহিরে আর হাফ হচ্ছে তখন ওয়াশরুমের ভেতরে। তো উঠতেই সবাই আসার পরে হচ্ছে যে তখন ইনস্ট্যান্ট ওখান থেকে নিয়ে হসপিটালে যায় আর কি। এরপরে তো হসপিটালের জার্নি শুরু। শরীরটা পুষছে তার সাথে একটু মনটাও পুষছে, মানে যে ওই বললাম না বুম একটা ব্লাস্ট যেটা ওই দিন হয়েছে, সেটা ওই দিনের সাথেই আমি গাড়িতে যাওয়ার সময় রাহাতকে একটা কথা বলতেছিলাম যে রাহাত হচ্ছে তোমার হ্যাঁ, আমি ওকে বলছিলাম যে কবির আজকে থেকে কিন্তু আমার সব নতুন করে শুরু হচ্ছে। তখন আমি হসপিটালে গিয়ে পৌঁছাই নাই, যাওয়ার সময় আমি গাড়িতে ওকে এই কথাটা বলি। মানে ওই বুমটাই আসলে আমার সবকিছুর ভিতরে একটা, আমি বলবো মনে হয় যেখানে আমার ডার্কনেস ছিল সেই ডার্ক জায়গাগুলোকেও হয়তো একটু লাইট, সম্পূর্ণ হয়তো এখনো আসেনি বাট তাও অনেকটা লাইট চলে আসছে। এই যে তাৎপর্য তোমার একটা লম্বা জার্নি, বার্ন ইউনিটে 2 থেকে 2.5 মাস, আইসিইউতে, ওখান থেকে ফিরে এসে নিজের বাড়িতে 6-7 মাস। এই ঘটনা ঘটেছে কবে? জানুয়ারি 2023, 28 তারিখ। অলমোস্ট 2.5 বছর হয়ে গেছে। এত বড় একটা লম্বা জার্নি, রিহ্যাবিলিটেশনের জার্নি করে তুমি আবার কাজে ফেরার চেষ্টা করছো বা কাজে ফিরেছো। এই কঠিন সময়টায় সবচেয়ে বড় শক্তি কি ছিল বা কারা ছিল? প্রথমেরটা তো আমি বলবো যে সবসময় আমার পাশে থেকে সারাক্ষণ আমাকে মানে মেন্টাল সাপোর্ট দিয়ে যে যাচ্ছিল সে হচ্ছে রাহাত। সারাক্ষণে একদম 24 ঘন্টা তো ওই আমার সাথে ছিল।
আর সেকেন্ড সাপোর্ট আমি আমার ডক্টর টিমদের কাছ থেকে পাইতাম সব সময়। মানে আমি ড্রেসিং এ যখন মানে নিয়ে যাই ওই সময়টা অ্যানেস্থেশিয়ার আগ পর্যন্তই ওনাদের সাথে আমার টুকটাক যা কথা হতো, এই অতটুকু কথার মধ্যেই ওনারা আমাকে সবসময় বলতো যে আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান, সুস্থ হয়ে গেলে আমরা এটা করবো। আর যখন আইসিইউতে ছিলাম তখন হচ্ছে নার্সরা আমাকে বলতো, একদম একজনের পর একজন নার্স কন্টিনিউ থাকতো সামনে। তো ওরা বলতো আমাদের না ব্যালকনিতে অনেকগুলো গোলাপ গাছ আছে, ওখানে ফুল ফুটলে আপনি যখন সুস্থ হবেন আপনাকে নিয়ে গিয়ে ওখানে ছবি তুলবো। তো ওই জিনিসগুলো হোপ গুলো আসলে যখন আমার মানে ভিতরে আস্তে আস্তে যখন কি বলবো মানে সলিড হইতে থাকে তখন মনে হয় নিজের ভেতরের সেই ইনার পাওয়ারটা তখন আর একটু স্ট্রং হয়। আপনার কথা তো আমি না হসপিটাল থেকেই আমি আপনার সাথে কানেক্টেড ছিল, কারণ হসপিটালে আমার ডক্টর আপনার হ্যাঁ, আমার ছোট বন্ধু হিমন খুবই ভালো ডাক্তার, খুবই কাছে। হ্যাঁ ওইভাবে কিন্তু মানে একটা মানে আমি আপনাকে তখন থেকে কানেকশনটা ছিল। আমি আই ডোন্ট রিমেম্বার এটা কি হয়েছিল। আমি রাহাতকে ফোন দিছিলাম না রাহাত আমাকে ফোন দিছিল। যাই হোক সেই সময় তো আমার হিমন যে তোমার ইনচার্জ ছিল তোমার ট্রিটমেন্টের, আমার কুমিল্লা জেলা স্কুলের ফ্রেন্ড, খুবই ভালো ডক্টর, খুবই ভালো মানুষ। তো ওর মতো মানুষরা আছে বলেই হয়তো অনেক মানুষ এরকম অনেক বড় বিপদ থেকে ফিরে আসার স্বপ্ন দেখতে পারে। সেই মানুষগুলাকে আল্লাহ ভালো রাখুক। আমরা যে বলি যে বাংলাদেশের ডাক্তাররা খারাপ, বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা ভালো না, এই কথাটা কি আসলে সত্যি নাকি আসলে আমাদের ডাক্তাররা ভালো কিন্তু হয়তো বা প্রপার ম্যানেজমেন্ট বা প্রপার সুযোগের অভাবে হয়তো বা তারা তাদের বেস্টটা দিতে পারে না? কোনটা মনে হয় তোমার? আমার আসলে মানে ডাক্তার যিনি ডাক্তারি পেশাটা একটা মানে একভাবে দেখা যায়, আর ডাক্তার যিনি উনি চাইলেই কিন্তু ওনার পেশা বা উনি ওখানে কি কি কোথায় আছে কি কি ওনার পারিপার্শ্বিক সমস্যা ওইগুলো মাথায় না রেখে মানে সেবা যেটা দেয়া উচিত আসলে একজন ডক্টরের, সেই সেবাটাই আমি আসলে ওনাদের সবার কাছ থেকে পাইছি। সেই কারণে এত জলদি রিকভার হয়ে যাওয়া। ওই হয় না যে অপারেশন করতে হবে এই ইনস্ট্রুমেন্টটার ঝামেলা জন্য হচ্ছে না, কিন্তু এমনও হয় যে অনেক কম ইনস্ট্রুমেন্টের মধ্যেও ওই ডক্টর ওই এফোর্টটা দিয়ে রোগীকে কিন্তু তার শক্তিটা হ্যাঁ সুস্থ করে দেয়। শক্তিটা দেয়। আমার মনে হয় আমাদের মানে এই বার্ন ইউনিটের আমি যাদেরকে ডক্টর হিসেবে আমার সাথে ছিল সবাই অনেক আন্তরিক, এবং ওই জিনিসটা ওনাদের মধ্যে আমি সবসময় দেখতাম যে পেশেন্টকে ওনাদের রিকভার করে মানে ব্যাক করাইতেই হবে, এই একটা ব্যাপার ওনাদের মধ্যে ছিল সবসময়। তোমার শরীরের কত অংশে ফার্স্ট ডিগ্রি বার্ন ছিল? 35 পুরো মানে একদম ইনার শ্বাসনালী সহ। ইনার শ্বাসনালী সহ। কি শিখলা এই কঠিন যুদ্ধ? এটা তো জীবনের আই গেস সবচেয়ে টাফ যুদ্ধ ছিল। কি শিখাইলো এটা? হোয়াট হ্যাভ ইউ লার্ন? ওই যে বলে না যে পুড়লে নাকি জিনিস খাঁটি হয়, মানে মাটি হোক সেটা স্বর্ণই হোক বা লোহা হোক যে কোনো কিছুই, হৃদয় হোক, হ্যাঁ মানে আগুনে পোড়ানোর পরেই কিন্তু সেটা আসলে মানে কোনো কিছু একটা আমরা কিছুতে রূপ দান করতে পারি, তাই না? আমারও মনে হয় আসলে আমার এখনের যেই রূপ বা বলবো যে যেটা ইনার সোলের যে একটা ব্যাপার এখন আমার তৈরি হয়েছে সেটা এইটা না হইলে হইতো না। এটা তোমাকে আরো খাঁটি করছে। হ্যাঁ আমার মনে হয়। ভাই আমি পুরা খাঁটি হইতে চাই। আমিও এই দোয়া করি না আগুনে পুরো খাঁটি। আমার দুশ্মনকে এই জার্নি আল্লাহ না দেখে। আগুনে। অভিনয়ের জগতে আসার জন্য তোমার সবচেয়ে বড় মোটিভেশন কি ছিল? মোটিভেশন আসলে আমি ওটা বলবো না, মানে আমরা ছোটবেলায় হচ্ছে যে আমার কাজিন আর আমার আপু মানে আমরা মিলে সিআইডি খুব দেখতাম। তো আমরা ক্যারেক্টার প্লে করে আমরা হচ্ছে যে ও ফ্রেডি, আমার বোন সবসময় ও সিআইডি মেইন থাকতে চাইতো, তো ও হচ্ছে যে ওই মেইন উনি, আর আমি হচ্ছে দেয়া হয়ে থাকতাম। মানে ওইখানে তো তখন একটা ক্যারেক্টার দিতে হবে ওদেরকে, ওরকম করে একটা জিনিস করতাম। তো এটাও আসলে ওই রাহাতের কারণেই আসলে আমার অ্যাক্টিংটা মনে হয় করা। ও আমাদের ওই ভিডিও তখন হচ্ছে ডিজিটাল ক্যামেরা গুলো আসছিল, ওখানে হচ্ছে ভিডিও করে আসি, মেমোরি কার্ড একদিন ও নিয়ে গিয়ে ওর কিছু জিনিস ছিল ওই ভিডিওটাও দেখার পর ওর মনে চাই তুমি তো অ্যাক্টিং করতে পারো, তুমি ইয়া করো মানে থিয়েটার করো। তখন হচ্ছে গিয়ে আমি গ্রুপে জয়েন করি, তারপরে মঞ্চ নাটক করি, অ্যাক্টিংটা ঠিকঠাক মতো মানে একটু শেখার চেষ্টা করি। তারপরে সালের কাহিনী ওইটা 2004-05 এরকম হবে। আর তুমি রাহাতকে চিনো কোন ইয়া থেকে? তখন থেকে তার 1 বছরের প্রায় দুই যুগ। হ্যাঁ প্রায় দুই। বেসিক্যালি ওইখান থেকেই তোমার যাত্রাটা শুরু। অভিনেত্রী হিসেবে এই ইন্ডাস্ট্রিতে তোমার কত বছর হলো? 12 বছরের উপরে হয়ে গেছে।
কোন আগুনটা বেশি গরম, এই এই আগুনটা নাকি মিডিয়ার আগুনটা? আমি সত্যি কথা বলবো, মিডিয়ার যে আগুনটার কথা সবাই বলে সেই আগুনটা পর্যন্ত আমি পৌঁছাইতেই পারি নাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তুমি পৌঁছাতে চাও? চাইবো না কেন, দেখতে চাই আসলে কেমন তাপ ওই আগুনটার। ওকে ওকে, আমি দোয়া করি সেই আগুনটাতে তুমি অ্যাটলিস্ট তাপটা অনুভব। একটু দেখতে চাই। সমাজ বড় না দর্শক একজন অভিনেতা বা একজন অভিনেত্রী আছে? একজন অভিনেতা আমার মনে হয় যেটা তার সেটা যেটাই হোক, মানে অভিনয়ের মাধ্যমে তো একটা গল্পকে প্রেজেন্ট করে, সেটা তার দর্শকরা দেখে এবং ওই গল্পটার মাধ্যমে যে মেসেজটা দেয় সেটাই ওই দর্শকরা যখন পালন করতে থাকে না, সামাজিক একটা ব্যাপার তৈরি হয় তখন, এবং সমাজটা কিন্তু তৈরি হয়ে যায়। মানে একজন অভিনেতা চাইলে দর্শকটাও সুন্দর তৈরি করতে পারে এবং তার মাধ্যমে একটা সুন্দর সামাজিক ব্যবস্থাও তৈরি করতে পারে। তো একটা পরিপূরক, হ্যাঁ, স্পেশালি একজন অভিনেত্রীর জন্য আমাদের এই মিডিয়াটা কতটুকু নিরাপদ মনে করো তুমি? একদমই নিরাপদ। এখানে কেউ কাউকে মানে চাইলেই মানে একটা কথা শুনাই দিবে, তার আগেও কিন্তু আমরা ভাবি মানে ব্যবহারটা, বাহ্যিক ব্যবহারটা আমাদের কেমন, একটা শালীনতা রেখে আমাদেরকে কথা বলতে হবে, এটা কিন্তু আমরা সবাই সবসময় ভাবি। একদম ন্যূনতম যে জিনিসটা ভেবে আমরা কথা বলি, সেই জায়গার মধ্যে মনে হয় না মানে এর চেয়ে নিরাপদ আর কোনো জায়গা হতে পারে। আর বড় কিছু তো কেউ ভাবার মানে চিন্তাও করে। মানে এই যে ধরো একটা ইমেজ আছে যে মিডিয়াতে মেয়েরা আসলে নষ্ট হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, খারাপ মেয়েরা মিডিয়াতে আসে, ভালো ফ্যামিলির মেয়েরা আসা উচিত না, এই কথাগুলো আসলে কতটুকু যুক্তিযুক্ত? আমার কাছে তো ভালো খারাপটা টোটালি নিজের মধ্যে। আমি চাইলে আমি খারাপ হব, আমি চাইলে আমি ভালো থাকবো। ওই যে আগুনটার কথা বললেন না, এখন আমি চাইলেই আগুনটাতে ঝাঁপ দিতেও পারি পুড়ে যাওয়ার জন্য, আবার চাইলে এমনও করতে পারি যে আচ্ছা তাপটা দেখি আগে কেমন, এটাকে আমি নিতে পারবো কি পারবো না দেখি চেষ্টা করে, বা না হলে। এটা 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 তুমি বলতেছো যে এটা আসলে নিজের উপরে ডিপেন্ড করে যে হ্যাঁ, দ্যাটস ভেরি গুড, দ্যাটস মানে এটা টোটালি ডিফারেন্ট পার্সপেক্টিভ। বিকজ অনেকেই যখনই এই প্রসঙ্গটা কারোর সাথে আলাপ করি তখনই দেখি যে এটা আসলে তারা ইনায়া বিনায়া বা সোজা ওয়েতে বলতে চায় যে আসলে জায়গাটা খারাপ। না এটা খারাপ না, মানে আপনি কিন্তু ক্রাইম করার সময় কখনো কাউকে জিজ্ঞেস করে ক্রাইম করবেন না। সো আপনি খারাপ হওয়ার সময়ও কিন্তু কাউকে কিছু মানে এখানে যত ধরনের ডিসিশন আপনাকে নিতে হচ্ছে টোটালি কিন্তু আমি নিজেই নিব, আমাকে আরেকজন আমার সিদ্ধান্ত নিয়ে দিবে না। যে কোনো কিছু মানে একটা আমি সিনেমা করি, একটা নাটক করি, ওই সিগনেচারটা কিন্তু আমাকেই করতে হবে, অন্য কেউ করবে না। সো আমি বলবো এটা টোটালি নিজের উপরে। তুমি যখন এই দুর্ঘটনাটার মাঝ দিয়ে যাচ্ছিলা, তুমি তোমার কালিগস, সেটা অভিনেতা অভিনেত্রী হোক বা ক্যামেরার পেছনের মানুষগুলো হোক, তাদের কাছ থেকে কতটুক ভালোবাসা আর সহমর্মিতার সাহস পেয়েছো? আমার ক্লোজ টু মানে আমার কাছের যারা 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 মানে আমার সাথে যোগাযোগ করতে না পারলেও রাহাতের সাথে যোগাযোগ করে মানে খবর নিছে, ওইটা আমি পরে জানতে পারছি। মানে আমি দেখছি হ্যাঁ সবাই আমার জন্য ঠিক ছিল, ঠিক ছিল, পাশে থাকার চেষ্টা হ্যাঁ করছে। হ্যাঁ। এই যে একটা গণ অভ্যুত্থান হলো দেশে, এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের শিল্পীদের মধ্যে একটা অনেক বড় বিভাজন হয়েছে নানা কারণে। এই যে বিভাজনটা, এটাকে দূর করে আমাদের মধ্যে শান্তি আর সহমর্মিতা ফিরিয়ে আনার জন্য আসলে কি করা যেতে পারে বলে তোমার মনে হয়? ধরো তোমাকে তোমাকে সেই পাওয়ারটা দেওয়া হলো যে শারমিন আখি, ইউ আর ইন চার্জ, তুমি এখন এই দুই দলকে একসাথে করবা, মাওয়ানা নাবানিকে একসাথে করবা, কি করবা তুমি? কিচ্ছু করলে এক হবে না। কিচ্ছু করলে হবে না? এই বিভাজন আমরা দূর করতে পারবো না। এটা যুগকে যুগ এরকম থেকেই যাবে, কোনো না কোনো ভাবেই মানে বিভাজন না করে আমরা থাকতে পারবো না। আর এখন আমাদের সবাই যেভাবে চিন্তা করে, এখনকার চিন্তা ভাবনাগুলোও তো খুবই মানে কি বলবো, একজন থেকে একজন আমরা ইন্সপায়ার হই আসলে চিন্তার জায়গাতেও। তো ওই মানুষগুলা যতদিন থাকবে আমরা চাইলেও কিছু করতে পারবো না। এটা খুব স্যাড যে আমরা আসলে আমাদের মধ্যে এই বিভাজন আর দূর করতে পারবো না। এটা কি তোমার মনে হয় যে শুধু শিল্পীদের মধ্যে নাকি দেশটাও অনেক বিভাজিত হয়ে সবখানে, মানে দেশ বলেন মানে প্রত্যেকটা মানুষ আসলে এখন মানে সবাই মানে দেশটা কি এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এসে এটা অনেকভাবে মানে ভাগ হয়ে গেল, নাকি আগে ভাগ করা ছিল এবারে সেটা আমরা দেখতে পাচ্ছি? হ্যাঁ এখন আমরা আসলে দেখতে পাচ্ছি। আচ্ছা, ওকে ওকে,
না, কারণ এই জিনিসটা আসলে কারণ আগে কেউ বলার সাহস ছিল না, বলতে পারতো না, চিন্তা করতে আচ্ছা বললে কে শুনবে, কোনো কিছু না। এখন যে যার যার জায়গা থেকে তো সবকিছুই বলতে পারতেছে। সেই জন্যই কিন্তু এই মানে বিভাজনগুলো আসছে। কোনটা বেশি আপন, সংসার না মিডিয়া? আমি তো বলবো সংসারটাই আনন্দ দেয়। মানে মিডিয়া করার সময়ও রাতের বেলা যখন একটু লেট নাইট মানে হইতো তখন বলতাম যে একটু তাড়াতাড়ি ছাড়ো, অ্যাটলিস্ট ভাতটা ঘরে গিয়ে খাই। 5 কোটি টাকা, বলিউডে অভিনয়, আর তোমাকে ক্ষমতা দেওয়া হয়েছে যে তুমি শিল্পীদের নিরাপত্তার সাথে কিছু পলিসি প্রণয়ন করতে পারবে এবং এটা এক্সিকিউটেড হবে। 3টার মধ্যে যে কোনো একটা চুজ করতে হবে, কোনটা করবা? এই মুহূর্তে বললে আপাতত তো 5 কোটি টাকাই নিব, নিয়ে গিয়ে আমি কসমেটিক সার্জারি করাবো আমার, থ্যাংক ইউ ফর এবং ওইটা থেকে শিল্পীদেরকে শিখাবো যে দেখো কিভাবে নিজেকে সিকিউর করতে হয়। তোমার এই যে কসমেটিক সার্জারির কথাটা বললা, এই মুহূর্তে তুমি তোমার আর কি ট্রিটমেন্টের দরকার যে টু বি মানে একদম সম্পূর্ণরূপে ভালো? সম্পূর্ণরূপে তার ভালো হওয়া যায় না। এইটাই ভালো আসলেই হয়ে যাবে, সেটা হচ্ছে অনেক ব্যয়বহুল। সেটা আমাদের হচ্ছে যে সিওলে মানে কোরিয়ার সিওলে একজন আছেন, উনি খুব এত নিখুঁত ভাবে হচ্ছে যে স্কিন গ্রাফটিং করে আর কি, মানে স্কিন। এখনো কোন জায়গাটাতে আমরা কি একটু দেখতে পারি? পুরোটা খোলা লাগবে না, পুরোটা খোলা লাগবে না, পুরোটা খুলে আসলে জিনিসটা তফাৎটা বোঝা যায়। এই যে মানে এই যে হোয়াইট যেগুলো না, এইখানে হচ্ছে আমাদের যে মেলানিনটা আমাদেরকে স্কিনের কালার করে, আর এইগুলা হচ্ছে যে পুরাটাই তোমার এটাকে কসমেটিক সার্জারি করতে হবে। হ্যাঁ, তো এখান থেকে করতে ওই জায়গাটায় আমি অনেক দেখার পরে দেখলাম যে উনি ট্রিটমেন্টটা করে দেয়, কিন্তু সেটা অনেক ব্যয়বহুল আর কি। তোমার ফুল চিকিৎসা কমপ্লিট করতে এখন আর কত টাকার দরকার আনুমানিক? তো মিনিমাম তো 10 লাখ তো লাগবে মিনিমাম। সবাই চাইলে তো এটা মানে এটা তোমার তো সাহায্যটা তুমি পেতেই পারতা। সত্যি কথা বলতে কি আমার না মানে মনে হয় যে যতটুকু ঠোঁটটা কাটা তার চেয়ে একটু বেশি কাটা। আমি না বলতে থাকলে মনের কথা আমি কখনো চাপা রাখতে পারি না। এই যে 10 লাখ টাকার কথা বললেন না, এত বড় একটা ঘটনা হলো, এটা ক্ষতিপূরণই তো টাকা পাওয়ার পরে, যেটা আমি পাওয়ারই বলবো, মানে দেওয়ার পরে বলবো না। আমাদের অ্যাক্টিভ সিকিউরিটি থেকে আমার সংগঠনকে আমি সবসময় সম্মান করি, পাশে ছিল আমার মানে ওই সময়টা। কিন্তু 25,000 টাকা দিয়ে আমি 25 বার যদি এই কথাটা শুনি, তাহলে 10 লাখ টাকার জন্য আমি কতবার শুনবো? এই চিকিৎসাটা বাংলাদেশে হওয়া সম্ভব না। না মানে আমি আর একটু কম কস্টে এটা ভাবলাম যে চেন্নাইতেও তো অনেক ভালো ট্রিটমেন্ট থাকে, তো ওইখানেও লেজার করে ওরা একটা করতে পারে, বাট যেগুলো যে হোয়াইট কালার যেখানে এইটাকে রিকভার ওরা হচ্ছে যে যেগুলো ওই ডার্ক স্পট হয়ে গেছে ওগুলাকে ওরা লেজার করে একটা মানে কালার করে কারেকশন করতে পারবে, বাট হোয়াইট গুলাকে ওরা কিছু করতে পারবে না। আর ওই যেটা বললাম উনি পুরো স্কিন গ্রাফট করবে আর কি এখানে। একটা সিকিউরিটি বলে আমাদের যে সংগঠনটা আছে, কি চাইলে তোমাকে এ ব্যাপারে সাহায্য করতে পারবে না, নাকি তুমি তাদের কাছে সাহায্য নিতে চাও না? তারা যদি এগিয়ে আসে তাহলে কি তুমি সাহায্যটা নিবা? হ্যাঁ, সেটা আমি কেন নিব না? সাহায্য কে না মানে একটা বন্ধু, আমরা যখন বিপদে পড়ে বন্ধুর কাছে যাই না যে সাহায্যের জন্য, তখন তো একবারও ভাবি না যে আমার বন্ধুর মানে ইগোর ব্যাপারটা আসে না। তাহলে একটা আর্টিস্টের জন্য একটা সংগঠন কিন্তু তার বন্ধু। হ্যাঁ, তার সবচেয়ে সিকিউর জায়গা হবে। তাহলে আমি কেন মানে না বলবো এখানে? আমি তো একটা সিকিউরিটির কাছে এই শো এর মাধ্যমেও বলবো, প্লাস শো শেষ হলে আমি ব্যক্তিগতভাবেও বলবো যে আপনারা এই ব্যাপারটাতে এগিয়ে আসুন। আঁখি ঠিক হওয়া উচিত, কারণ ও প্রতিদিন যখন এই হাতটাতে মেকআপ দিয়ে শুট করতে যাবে সেটা কতটুক কষ্টের সেটা নিশ্চয়ই আপনারা সব অ্যাক্টর এবং অ্যাক্ট্রেসরা জানেন। তো সেই অনুরোধটা থাকবে এবং আমি আশা করব যে আপনারা এগিয়ে আসবেন এবং এটা নিয়ে আমরা যাতে কাজ করতে পারি। আমাদের পরিবারের একজনের যখন গায়ে আগুন লাগে সেটা আমাদের সবার গায়ে আগুন লাগে এবং সেটাকে ঠিক করার দায়িত্ব আমাদের সবার হওয়া উচিত এবং সবার পাশে থাকা উচিত। একজন অভিনেত্রী হিসেবে পরিবর্তনটা কি বেশি আত্মিক বা মানসিকভাবে দরকার নাকি সামাজিকভাবে দরকার? মানে একজন অভিনেত্রী হিসেবে যে তার তো একটা ট্রান্সফরমেশন হয়, এটা আসলে কোনটা বেশি জরুরি, নিজের হৃদয়ে নাকি তার পারিপার্শ্বিকতায়? আমি তো বলবো মানে আমার যদি হয় সেটা অবশ্যই আমারই না, মানে একদম কোরটা আমার ভিতর থেকেই হইতে হবে, তারপরেই না বাহিরের। সেটাই মানে তখন আমি আসলে বুঝতে পারবো যে আমার বাহিরের ওরা আসলে আমার কাছ থেকে কি চায়, দেন সেটা আমি তাদেরকে দিতে পারবো। তো তুমি তোমার ইনার সেলফ পাওয়ারে অনেক বেশি বিশ্বাস করো, আর জ্বলন্ত আগুন থেকে বেরোয় আসার পর আরো তুমি
আমাদের অনুষ্ঠানে একটা খুব রাউন্ড আছে, সেটাকে আমরা বলি 7.62 রাউন্ড। 7.62 কি জানো তুমি জিনিসটা কি? 7.62 হচ্ছে বন্দুকের ব্যারেলের একটা পরিমাপ। এই 7.62 রাউন্ডটা দিয়েই এই গণ অভ্যুত্থানের সময় সবচেয়ে বেশি মানুষ মারা হয়েছিল। এবং এই অস্ত্রটা সাধারণত বাংলাদেশ পুলিশের কাছে থাকার কথা না, বাট দেখা গেছে যে আমাদের বাংলাদেশ পুলিশের হাতে ওটা ছিল, এবং এই ব্যারেলটা থেকে যে গুলিটা বেরোয় সেটা দিয়ে। তো আমরা এরকম একটা 7.62 রাউন্ড আমাদের। এখন আমি কাকে আমি কোনো গুলি করব না, আমি তোমাকে কিছু শব্দ বলবো, শব্দগুলো শুনে তোমার যেটা মনে আসবে কাউন্টারে তুমি সেটা শব্দও বলতে পারো, এক লাইনেও বলতে পারো। কাশফুল, শুভ্র, জীবন দর্শন, উপলব্ধি, মেঘ, কটন ক্যান্ডি, শিক্ষা, সুব্যবস্থা, অনুশীলন, বারবার, আগুন, জীবন, জীবনযুদ্ধ, এনজয় করে, রাত কবির। দৌড়ে কি লাভ? একটা লোক তোমাকে এত কিছু করলো, তাকে তোমাকে বাঁচা হলো, তুমি তারা ধরে কিলাইতে চাও? আরে আই হোপ রাহাত ইজ ওয়াচিং দ্য শো। অ্যাকচুয়ালি রাহাত ইজ সিটিং দেয়ার রাইট ইন দ্য ক্যামেরা। এই 7.62 রাউন্ডের পর আমি হয়ে যাই গেস্ট, আর গেস্ট হয়ে যায় হোস্ট। হ্যাঁ, সো তুমি আমাকে এখন যে কোনো কোয়েশ্চেন করতে পারো, আই উইল অ্যান্সার। আমার এই সেকেন্ড লাইফে আমার এই মানে চলার পথে আপনি আমাকে কি সাজেশন দিবেন চলার পথের সামনে আগানোর জন্য? তোমার এই জার্নিটা তুমি মনে রাখো, তুমি কখনো এটা ভুলে যাও না। এই জার্নি থেকে যা তুমি শিখছো, আর যেই মানুষগুলো তোমার পাশে ছিল, কখনো সময় বা সুযোগ হলে ট্রাই টু রিটার্ন দ্য ফেভার। সেটা যেভাবেই হোক, এই ঋণটা শোধ করার চেষ্টাটা যাতে তোমার মধ্যে থাকে, বাস। আখির কি কখনো পর্দার সামনে থেকে বা ক্যামেরার সামনে থেকে পেছনে কাজ করার ইচ্ছা আছে? না, নিজের ঘর থেকে দেখি তো, মানে আমি তো যাচ্ছি সকালবেলা, যাওয়ার পরে বসলাম একটা কফি খাইতে খেতে, একটু চুলগুলা নাড়ায় মেকআপ টেকআপ করলাম, তারপর গিয়ে হ্যাঁ কষ্ট যে আমরা করি না তা নাই, অবশ্যই কত কষ্ট, কিন্তু ক্যামেরার পেছনে আপনারা যখন থাকেন তার আগে থেকে মানে প্রি প্রোডাকশন থেকে শুরু করে পোস্ট প্রোডাকশন পর্যন্ত যেই প্যারাটা আপনারা নেন সেটা তো আমি নিতে চাই না। অ্যাটলিস্ট প্রডিউসার তো হতে পারো যখন তুমি অনেক বড় অভিনেত্রী হয়ে যাবা। হ্যাঁ ইনশাল্লাহ। তখন তুমি আমাদেরকে রাহাতকে আমাদেরকে টাকা দিয়ে তো হেল্প করতে পারো, আমরা তো সারা জীবন দোয়া করেন ভাই আপনার মুখে চন্দন। ওই জন্য আগুনের তাপটা, তুমি যে মিডিয়ার আগুনের তাপটা দেখতে, ধরো এই তাপে তাপে তুমি অনেক বড় হয়ে গেলা। আপনারা থাকলে এই তাপ আমাকে ছুঁতেই পারবে না, আমি তাপ রেখেই সব করে ফেলবো। যদি জীবনের চাবিকাঠিটা তোমার নিজের হাতে থাকতো এই মুহূর্তে, 3টা জিনিস তুমি করতে চাইতা। ধরো তোমাকে চাবি দিয়ে দাও, বলো যে 3টা জিনিস তুমি করতে পারবা তোমার লাইফের জন্য বা তোমার পরিবারের জন্য। 1 নম্বর কসমেটিক সার্জারিটা করতা, তো 2 আর 3 শুনি। 3টার সবার প্রথমেরটা তো আপনি বলেই দিলেন। পরিবারের মানুষের সাথে এখন আমার যে বন্ডিং বা কানেকশনের যে ফিলিংসটা এখন আমার নিজের মধ্যে তৈরি হয়েছে না, ওটা সবার মধ্যেই যেন এক সুতায় গাঁথতে পারি, যেন আরো স্ট্রং হয়, সবাই মিলে জীবনটাকে আরো সুন্দর করে এনজয় করে মানে আর বাকি জীবনটা পার করতে পারে, এটা একটা ফ্যামিলির সাথে এটা চাই। আরেকটা হচ্ছে ভিতরের যেই জিনিসটা এখন আমি ফিল করি মানে ইনার সোলের যেই ব্যাপারটা, ওইটা আরো বেশি আমার মধ্যে প্রখর হোক, মানে এখনো নার্সারি অবস্থায় তো আর একটু এটা আধ্যাত্মিক কথাবার্তা। রাহাতকে টাকা জোগাড় করে দিবা না সিনেমা বানানো? এই যে না ওই যে যখন পারিবারিক বন্ধনটা হবে না, পরিবারের সবগুলা থেকে সবাই আমাদের একদম একদম বুঝায় সিনেমার টাকা চাইলে কেউ টাকা দেয় না, কেউ টাকা। ওর সাথে তো আমার ওইভাবে অত পরিচয় ছিল না, বাট ওই মুহূর্তে ওর মতো একটা মানুষ তোমার পাশে এভাবে ছিল বলেই তোমার জন্য যাত্রাটা অনেক সহজ হয়েছে। সবাই এত লাকি হয় না। হ্যাঁ, ওটা আমি ওখানে থেকেই বুঝতে পারছি। সবাই এত লাকি হয় না। সো ইউনো জীবনে তুমি ওই যে টাকা পেলে সবার আগে ওকে সিনেমা বানানোর টাকা। ভালোবাসার মানুষকে বা ভালোবাসার মানুষদের ঠিকভাবে ভালো না বাসতে পারার যন্ত্রণাটা কতটুকু? আমার কাছে এই মুহূর্তে মনে হয় অনেক বেশি। আগে কম মনে হতো? আগে তো জিনিসটা আসলে বুঝিয়ে নেই, মানে এটাই যে আমি যখন এটা বুঝতে পারছি তখন সময়টা অনেক পরে। মানে আমার আম্মু আমাকে অনেক বেশি ভালোবাসতো, আমি আম্মুকে ভালোবাসতাম, কিন্তু তখন এটা ছিল যে আমাদের হয় না যে ক্যাজুয়াল বড় হয়েছি, মা মেয়ের ভালোবাসা যেরকমটা থাকে, কিন্তু আম্মুর দিকটা এখন আমি দেখি যে এতটাই বেশি ডিপ ছিল, ওইটা আমি
বুঝতে তখন পারি নাই। মানে এখন ফিল করি যে ওই সময় তো আসলে আমার দিক থেকে আরো বেশি আমার মাকে মানে ভালোবাসা আরো বেশি রিটার্ন দেয়া দরকার ছিল। এখন এটা ফিল করলে মনে হয় এটা অনেক বেশি। তাহলে নতুন জীবনে আঁকি অনেক বেশি ভালোবাসা দিবে, যা বোঝা যাচ্ছে। হ্যাঁ, যে আমাকে ভালোবাসবে পিওর দিব রিটার্ন। তোমার কাছে তোমার সবচেয়ে ভালোবাসার মানুষটাকে জীবনে? রাহাত। এখন রাহাতকে যদি তুমি কোনো একটা কথা বলতে চাও এখন অন ক্যামেরায়, রাহাতের দিকে তাকাই বলতে পারো, ওই পাশেই বসে আছে। রাহাতকে বলে দিতে পারো। ওকে কি বলবো? ওকে বলবো যে পৌঁছায় কোথাও একটা কল দিয়ে জানাবা যে হ্যাঁ আমি পৌঁছাইছি। ওয়েল, আমি দোয়া করি, বিশ্বাস করি যে তোমার এই জার্নিটা শুধু তোমাকে না, যে যে মানুষগুলাই এই ধরনের কঠিন সময় দিয়ে যায় তাদেরকে যাতে ইন্সপায়ার করে। এবং আমার মনে হয় যে তুমি কিসের ভেতর দিয়ে গেছো এটা তোমার জানানো উচিত। এটা নিজের, হ্যাঁ যে আমার একটা খুব বাজে অভিজ্ঞতা হয়েছিল বা আমি এটাকে নিজের মধ্যে রাখতে চাই, এটা না রেখে মানুষকে জানালে এটাতে মনে হয় অনেক মানুষের উপকার হবে এবং অনেক মানুষকে ইন্সপায়ার করবে তাদের লাইফের এই কঠিন সময়কে কিভাবে মোকাবেলা করতে হয় তোমার এই জার্নিটা থেকে ইন্সপিরেশন নিয়ে। উইথ দ্যাট নোট, আমার শোতে যারা আসে আমি তাদেরকে তো বেশি কিছু দিতে পারি না। আই ট্রাই টু গিভ দ্যাম দ্য ফ্ল্যাগ অফ আওয়ার নেশন। It's I'm wearing it too. So but এটা আমি একটা জায়গা থেকে কালেক্ট করে রেখেছি। There you go. You can wear it. এটা খুব সুন্দর। Yeah, with that note, তো ভালো লাগতেছে, আমার এখানে ম্যাচ হয়েছে। match is না? Aki, all the very best. Thanks for coming to my show. এবং আমি চাই তুমি যত তাড়াতাড়ি সম্ভব মিডিয়ার ওই তাপটা তুমি দেখো। সেটার জন্য আমার চামড়াটা জলদি ভালো হয়ে যায়, কিন্তু আটা করেন। Thank you. আসলে তা কঠিন নয়, সহজ সহজ লাগে সবই। আসলে তা সহজ নয়, কঠিন কঠিন লাগে সবই। আসলে তা কঠিন নয়, নিজেকে চিনতে হয়, কঠিন তবে সহজ হয়।